দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দীপুমণি, মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে। একই সঙ্গে আগামী ৭ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং কিছুদিন আগে শাপলা চত্বরের মামলার বিষয়ে আপনারা জানেন যে দ্রুত এগিয়ে যাচ্ছে এরকম একটি সন্তুষ্টি প্রকাশ করে বক্তব্য দিয়েছে হেফাজত ইসলাম। এছাড়াও মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। অপেক্ষমান থাকা একমাত্র আসামি হাসানুল হক ইনুর বিষয়ে আজকে খবর প্রকাশ হয়েছে যে কোনো দিন রায় প্রকাশ হবে। এবং একটি সাক্ষাৎকারের ভিত্তিতে সামনে এসেছে ক্রিকেটার সাকিব আল হাসানের মামলার বিষয়। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় মানবতা বিরোধী অপরাধের মামলা কোন পথে। আর আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এবং অনলাইনে যুক্ত হবেন ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট, এবং আমাদের সাথে অনলাইনে আরো একজন যুক্ত হবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন। এই দুজনের সঙ্গে স্টুডিও থেকে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক সরাসরি চলে যাচ্ছে আজকের স্টুডিওর অতিথি আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে যেটি বলছিলাম শাপলা চত্বরের মামলা নিয়ে আজকে একটি তথ্য প্রকাশ হয়েছে। এর মধ্যে আপনি সংবাদপত্র দেখেছেন নিশ্চয়ই। সাবেক মন্ত্রী দীপুমণি এবং সাংবাদিক হিসেবে ফারজানা রূপার একটি রিপোর্টের কথা কিছুদিন আগে বলা হয়েছিল এবং সেই বিষয়টি ধরেই মোজাম্মেল বাবু, যিনি ৭১ টেলিভিশনের সাবেক কর্মকর্তা ছিলেন, এই ৩ জনের কে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসিকিউশনের চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে একটি প্রশ্ন তোলা হয়েছিল কয়েকদিন আগে। তিনি বলেছিলেন যে ফারজানা রূপার তৈরি করা একটি রিপোর্ট এটি প্রভাবিত করেছে সত্য গোপন করতে বা এই মামলা এই ধরনের ঘটনা করতে, এই ধরনের বিষয় বা তথ্য চেপে যেতে। সেটি আসলে এক ধরনের আভাস ছিল কিনা যে তাদেরকে এই মামলায় যুক্ত করা হচ্ছে? দেখুন, সবার আগে তো এই শো অন অ্যারেস্ট কনসেপ্টটাই সবসময় যে বৈধ হয় তা না। আমাদের দেশে এই শো অন অ্যারেস্ট নিয়ে বহু আলোচনা পর্যালোচনার পর কিছুদিন একটা অ্যামেন্ডমেন্ট এসছে। সেই ২০২৫ সালে এই অ্যামেন্ডমেন্টটা এসছে। সেই অ্যামেন্ডমেন্টটা পরবর্তীতে আইন হিসাবে যুক্ত হয়েছে কিনা ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমার মনে হয়েছে যতগুলো অ্যামেন্ডমেন্ট এসেছে। তো এখানে শো অন অ্যারেস্ট সবসময় দেখানো হয়েছে বিভিন্ন সময়ে। সবসময় যে বৈধ কারণে দেখানো হয়েছে সবসময় তা না। দেখানো হয়েছে কখনো, কখনো এটা রাজনৈতিক প্রতিহিংসায়ও দেখানো হয়েছে বা কখনো, কখনো দেখা গেল যে যেটা হয়তোবা কোনোভাবেই দেখানো যেত না তাও দেখানো হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের ব্যাপারে অনেক সময় ওই পরিমাণ আইনটা ফলো করে বলে মনে হয় না। বাট আমি এখনো জানি না, যেহেতু আজকেই শো অন অ্যারেস্ট দেখানো হয়েছে এবং প্রসিকিউটর হয়তোবা বলতে পারবে কিভাবে কেন এই শো অন অ্যারেস্টটা দেখানো হয়েছে। শো অন অ্যারেস্ট দেখানোর জন্য সবচেয়ে বড় যুক্তিগুলো দেখানো হয় সেই সময় কেস ডায়েরি দেখতে চায়, পুলিশ ফাইল দেখতে চায়। কেস ডায়েরি মানে পুলিশের যে ডায়েরিটা। তো ওগুলো ম্যাজিস্ট্রেট দেখার পর সন্তুষ্ট হলেই শো অন অ্যারেস্ট দেখানো হয়। কিন্তু এখানে কিভাবে দেখানো হয়েছে এখনো আমি সঠিক বলতে পারছি না। আজকে খবরটি প্রকাশ হয়েছে। কিন্তু গ্রেপ্তার দেখানো হলো। আমি বলছি যেটি যে একটি রিপোর্টের কথা, যে রিপোর্টটি আসলে বহুল আলোচিত এবং অনেকবার দেখা হচ্ছে, যেহেতু টেলিভিশনে অনলাইনে বিভিন্নভাবে দেখা গেছে, আলোচনায় এসেছে। সেটির ভেতরেও দীপুমণির একটি সাক্ষাৎকার ছিল। তো সেটার সাথে যুক্ত যারা তাদের সবাইকে এভাবে অ্যারেস্ট দেখানো। এইটাকে মানে রাজনৈতিক প্রভাবিত বা এটি আসলে বিচারকেই দুর্বল করে ফেলে এরকম কোনো জায়গা রয়েছে কিনা? অবশ্যই রয়েছে। আসলে যেটা আমি আপনাকে বলছিলাম যে আ এই শো অন অ্যারেস্ট যে কনসেপ্টটা বাংলাদেশে এমনভাবে ইউজ করা হচ্ছে, এতে করে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থাই অনেক সময় থাকছে না। আপনি আসলে আমরা তো সবকিছুই ওইভাবে চুলচেরাভাবে বিশ্লেষণ করলে তো অনেক সময় সবকিছু নিয়েই আমরা প্রশ্ন করতে পারি। আপনি শুধু এই মামলায় কেন, বিভিন্ন মামলায় যে শো অন অ্যারেস্ট গুলা দেখানো হচ্ছে। এমনকি মানুষ যাতে শো অন অ্যারেস্ট না দেখায় এই কারণে হাইকোর্টে গিয়ে রিট ফাইল করতেছে যে আমাকে যেন আর অ্যারেস্ট না করা হয়। এর অর্থটা কি দাঁড়ায়? তার মানে ওই শো অন অ্যারেস্ট যেটা পরবর্তীতে ভয় পাচ্ছে এটা বোধহয় অবৈধ হবে। এইজন্য কোর্ট থেকে রুল ইস্যু হয়। বহুদিন আগেও যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারাও এই শো অন অ্যারেস্টটাকে ব্যবহার করেছে। আমি ঠিক স্পষ্টভাবে আপনাকে বলে দিতে পারব না যে কি কারণে ফারজানা রূপা বা দীপুমণিকে শো অন অ্যারেস্ট দেখানো হলো। বাট এতদিন পরে এই ধরনের শো অন অ্যারেস্ট যদি তারা সত্যি ক্রেডিবল কোনো ইস্যুতে না দেখায়, অবশ্যই মামলা দুর্বল হবে এবং আম মানে একসময় বিএনপি সবসময় বলতো যে ফরমায়েশি জাজমেন্ট বলতো আওয়ামী লীগের সবগুলা জাজমেন্টকে। এটা সবগুলা যে ফরমায়েশি জাজমেন্ট ছিল না তাও তো না। তখন হয়তোবা এই একটা পর্যায়ে জনগণ বলবে এটাও কোনো ফরমায়েশি জাজমেন্টের দিকে চলে যাচ্ছে কি যাচ্ছে না।
এটা পরবর্তীতে বোঝা যাবে, এখন বোঝা যাচ্ছে না। এবার একটু বলবেন যে এই এর আগে আমরা রাজসাক্ষীর একটা বিষয় দেখেছি যে রাজসাক্ষী একজন পুলিশ কর্মকর্তা। সেটি রাজসাক্ষী হিসেবে তিনি যে সমস্ত বক্তব্য দিলেন এবং রাজসাক্ষী যিনি দিতে রাজি হলেন তিনি আসলে অ্যারেস্ট ছিলেন এবং পুলিশের কাস্টডিতে ছিলেন। এবারেও রাজসাক্ষী হওয়ার একটা প্রসঙ্গ এসেছে শাপলা চত্বর হত্যা মামলায় এবং তিনি ডিআইজি এবং তিনি জলিল মন্ডল নাম, সাবেক ডিআইজি জলিল মন্ডল তিনি বলছেন। তো কারাগারের ভেতরে থাকা অবস্থায় অথবা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় যখন কেউ রাজসাক্ষী হতে চান, তখন পাবলিক যে পারসেপশন একটা বিষয় একটা অনুমান করেন মানুষ যেটি, যে এটি খানিকটা বাধ্য হয়ে অথবা আসলে কিভাবে হয়েছেন। এইটাই আসলে শেষ পর্যন্ত ঠিক নাকি এর ভেতরে আরো কিছু আইনি বিষয় থাকে এবং এটা নিয়ে আসলে কথা এই বিষয়টা আসলে কিভাবে দেখা হয় আইনের জায়গায়? এখানে আপনাকে এই রাজশাহী সাক্ষীর কথা সরাসরি না বলে আমি একটু আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাই। জি। আমরা একটা আইনে একটা ধারা আছে 164। হুম, এই 164 যে কনফেশন দেওয়া হয় সেটা ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া হয়। এই 164 কনফেশনে দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট অনেক কিছু দেখে শুনে তার কাছে একদম সরাসরি ম্যাজিস্ট্রেট নিজ হাতে এই কনফেশনটা লেখে। প্রশ্ন হুম, করে, ভয় ভীতি দেখানো হয়নি, সবকিছু নিশ্চিত করার পর লেখা হয়। কোনো লোক যদি কনফেশন করার সময় কোনো একটা co-accused এর বিরুদ্ধে কিছু বলে, সেটা কিন্তু অনেক সময় আমরা কোর্টে প্রশ্ন তুলি যে সেটা যদি ইনকালপেটরি হয় সেটা ভালো কথা, যদি এক্সকালপেটরি হয় তখন হুম, কিন্তু কোর্ট এটাকে অত মূল্য দিতে চায় না এবং এইটাই গ্রাউন্ড হয় হুম, বেল দেওয়ার জন্য। এবার ওই সঙ্গে এই রাজসাক্ষীর একটা মিল আছে যে ওয়ান অফ দ্য একিউজড উইল বিকাম দ্য উইটনেস হুম, অন বিহাফ অফ দ্য স্টেট। হুম, আর ওখানে যে 164 যে করলো হুম। সে স্টেটের পক্ষে না, সে নিজেরকে মুক্ত করার জন্য অন্য কাউকে সংযুক্ত করলো আচ্ছা, বা অন্য কাউকে সংযুক্ত করলো তার সঙ্গে জড়িত আছে বলে। এটা আচ্ছা। কোর্ট সহজভাবে নেয় না। মানে সবসময় নেয় না। যদি না আদেশ আরো কোনো কোলাবোরেটিং এভিডেন্স থাকে তাহলে তারটা নেওয়া হয় না। আর এখানে যেহেতু সে কাস্টডিতে থাকা অবস্থায় রাজসাক্ষী হয়েছে, অবশ্যই কোর্ট এটা আ আমলে নেওয়া উচিত যে তাকে ফোর্স করা হয়েছে কিনা বা তার রাজসাক্ষীটা কতটুকু ক্রেডিবল এবং জনগণের যারা আইন কানুন বোঝে না, যারা আইন কানুন নরমাল ভাবে আইনের যে হুম, বাইপাসের দিকে তাকায় না, তারা আসলে এটাকে খুব একটা ভালো চোখে দেখে বলে আমি মনে করি না, দেখিনি। আমি কাউকে যে রাজসাক্ষীকে এক জায়গা থেকে তুলে এনে একজনের বিরুদ্ধে রাজসাক্ষী দেওয়া আছে। এসব আসলে একা সময়ে সিনেমায়-টিনেমায় হইতো। ইদানিং এটা মানে খুব একটা দেখা যাচ্ছে না। আ বাট এই ১ম কয়েকবার আমরা আইসিটিতে দেখছি যে রাজসাক্ষী বানানো হচ্ছে। এগুলো আগে নাটকে দেখতাম। হুমায়ূন আহমেদের নাটকে, বাকের ভাইয়ের নাটকে যে রাজসাক্ষী তৈরি করা হইতো বাকের ভাইকে ধরার জন্য হুম, হুম, এবং হুম, জি। ওই সিনটা যদিও একটা নাটক বাকের ভাইয়ের, বাকের ভাই নিজেও ওই রাজসাক্ষীর পাল্লায় পড়ে আমাদের দেশ হুম। পড়ে গেছে বলে মনে হচ্ছে। আমি ঠিক এই মুহূর্তে আ এটুকুই বলতে পারি যে এগুলো আগে সিনেমায় দেখতাম, নাটকে দেখতাম। এখন বুঝতে আমরা পেরেছি। বাস্তবে দেখছি। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। অনলাইনে তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আ নজরুল ইসলাম ছোটন আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আ আমরা আলাপ হ্যাঁ, করছিলাম শাপলা চত্বরের যে মামলা নিয়ে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে ৩ জনকে দীপুমণি, মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা। আ এবং ফারজানা রূপার একটি রিপোর্টের কথা কয়েকদিন আগে চিফ প্রসিকিউটর বলেছিলেন। সেইটা আসলে আভাস ছিল কিনা এবং এই আ যুক্ত করাটা এবং আগামী ৭ তারিখে এই মামলার পরবর্তী শুনানি আসলে কোন দিকে এগোচ্ছে আপনি যতটা জানেন? সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যে সহ আলোচক উপস্থিত আছেন। দেখুন, ফারজানা রূপা, মোজাম্মেল বাবু ওনাদেরকে যে মামলাটিতে ফোনে দেখানো হয়েছে এটি হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০১৩ সালের ৫ই মে হেফাজত ইসলামের একটি সমাবেশ ডাক দিয়েছিল তৎকালীন সরকারের বিরুদ্ধে কয়েকটি দাবি নিয়ে। সেই দাবিতে যখন সারা বাংলাদেশ থেকে হেফাজত ইসলামের নেতাকর্মীরা এবং আমি বলবো যে সেখানে অনেক সাধারণ মাদ্রাসার ছাত্র, সাধারণ ছাত্র জনতাও কিন্তু সেই সমাবেশে যোগ দিয়েছিলেন। তৎকালীন যে ৭১ টিভি যিনি মোজাম্মেল বাবু ছিলেন সেটার ব্যবস্থাপনা সম্পাদক এবং ফারজানা রূপা ছিলেন সেটার প্রধান প্রতিবেদক, তারা কিন্তু সেই সমাবেশকে একটি বিশৃঙ্খলাবাদী সমাবেশ এবং সরকার বিরোধী আন্দোলনের ষড়যন্ত্র নামে তারা প্রচার করেছিলেন এবং সেখানে সেই সমাবেশ যেটি চেয়েছিল শান্তিপূর্ণ সমাবেশ, কিন্তু তারা সেটিকে বলেছিলেন যে এটি মোটেও শান্তিপূর্ণ সমাবেশ ছিল না। এই মর্মে তারা সারা বাংলাদেশে তাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে প্রচার করেছিল এবং সেই চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বেও
এটি তারা প্রচার করার চেষ্টা করেছিল যে একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী যারা বাংলাদেশের সরকারের শান্তি বিনষ্ট করতে চায় বাংলাদেশের এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এই মর্মে তারা রিপোর্ট করেছিল। যার পরিপ্রেক্ষিতে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে তৎকালীন সরকার তারা এই শান্তিপূর্ণ সমাবেশকে নিরস্ত্র মানুষের উপরে, যারা মাদ্রাসার ছাত্র, আমরা দেখেছি, আমি নিজেও সেই সমাবেশে উপস্থিত ছিলাম, আমার মনে আছে 2013 সালের 5ই মে, সেখানে আপনি 10-12 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতারা সেখানে বক্তব্য দিয়েছেন এবং তৎকালীন বিরোধী দল যারা ছিল বিএনপি, সেটাতেও কিন্তু তারা সংগতি জানিয়েছিলেন। সেই সমাবেশটিকে আপনার মনে আছে নিশ্চয়ই, সন্ধ্যার পরে গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছিল সেটি আসলে আইনসঙ্গত ছিল না। সেই মানুষের উপরে নির্বিচারে যেই আক্রমণ চালানো হয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনী তারা বিধি বহির্ভূত ভাবে, আইন বহির্ভূত ভাবে কিন্তু ব্যবস্থা নিয়েছিল এবং রাতের যখন 12টার পরে আপনার সাউন্ড গ্রেনেড বিভিন্ন দিক থেকে, দুই দিক থেকে আপনার ফকিরাপোল এবং দনিমালার মোড় থেকে রাস্তাটা বন্ধ করে এবং কাকরাইলের এই রাস্তাটি বন্ধ করে তারা কিন্তু নির্বিচারে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল, তারপরে রাবার বুলেট নিক্ষেপ করে তারা কিন্তু এই ছাত্র জনতাকে যাত্রাবাড়ির দিকে যে রাস্তাটি ছিল সেই রাস্তাটির দিক দিকে যেতে বাধ্য করে এবং অনেকগুলো পত্রিকায় রিপোর্ট হয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে অনেকগুলো মানুষ কিন্তু সেদিন সেখানে নিহত হয়েছেন। অনেক এই পর্যন্ত আপনার আজকে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে যে গ্রেপ্তার দেখিয়েছে সেখানে কিন্তু প্রধান প্রসিকিউটর তারা বলেছেন যে 44 জনের খবরের তারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এই মামলায় পেয়েছেন। এই যেহেতু এখন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছেন, সেজন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই মামলাটিতে তাদের হয়তো বিচার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। এখন শীঘ্রই শুরু, এটি তো এক ধরনের তারিখও আমরা পেয়েছি। 7ই জুন এই মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত জানিয়েছে এটি বিষয়টি। এবং আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, অর্থাৎ গত বছর দেড়েকের মধ্যে এই মামলাটি ফাইল করা হয়েছে এবং 2013 সালের ঘটিত এই ঘটনাটা ঘটেছে। এখন আপনার কাছে মনে হয় কিনা যে এতদিন পরে এসে মামলাটা করা এবং এই তথ্য প্রমাণের ক্ষেত্রে অনেক পরে এটি বড় সমস্যা কিনা? এবং এখন যেভাবে যে গতিতে এগোচ্ছে, অনেককে শো অ্যারেস্ট দেখানো হচ্ছে এবং 7 তারিখে মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, এতে কিছুটা তড়িঘড়ি এই ধরনের কোনো অভিযোগ আসলে তার উত্তরে কি বলবেন করা হচ্ছে? দেখুন, আপনার প্রশ্ন কিন্তু আপনি দুটি প্রশ্ন করেছেন। একটি হচ্ছেন যে এতদিন পরে মামলাটি কেন দায়ের করেছেন, আবার বলেছেন যে এটি কি যেহেতু 7 তারিখে রাখা হয়েছে তড়িঘড়ি হয়েছে কিনা। দেখুন, আপনারা জানেন যে 5ই আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সেখানে বিরোধী দলগুলো তাদের কথা বলার কোনো অধিকার ছিল না, তাদের ন্যায্য অধিকার ছিল না, মৌলিক অধিকার কিন্তু ছিল না, কারো কোনো বিষয়ে কোনো কথা বলার রাইট ছিল না। সরকার যা বলতো তার সাথে সুর মিলাতে হতো। যেহেতু এটি 2013 সালের একটি বিশাল, আমি বলবো এটি একটি হত্যাযজ্ঞ ছিল, তো বাংলাদেশে সেই পরিস্থিতি ছিল না তৎকালীন সময় এই বিষয়ে কোনো মামলা দায়ের করার। আর আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধিতে তামাদি নাই ফৌজদারি অপরাধের। তো এখন যেহেতু সেই পরিস্থিতি নেই, অনুকূল পরিস্থিতিতে হেফাজত ইসলামের দুজন নেতা তারা কিন্তু এই মামলার অভিযোগগুলো দায়ের করেছেন এবং সেই অভিযোগ যেহেতু তৎকালীন সময় আমার মনে হয় তথ্য প্রমাণে খুব বেশি অসুবিধা হবে না, কারণ বাংলাদেশে তখন সবগুলো স্যাটেলাইট টিভি চ্যানেল কিন্তু এই বিষয়ে রিপোর্ট করেছিলেন, অনলাইন মিডিয়াগুলো রিপোর্ট করেছিলেন এবং আমার মনে হয় বিদেশি গণমাধ্যমগুলোও সেখানে রিপোর্ট করেছেন। তো আমরা এখন যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি এবং আইসিটি অ্যাক্টের যে আইনটি রয়েছে সেখানে কিন্তু আইনগুলো সেখানে সংশোধন করা হয়েছে, ইলেকট্রনিক ডিভাইস, ভিডিও। আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু মকসুদুল ইসলাম আপনার কাছে যে আপনি কিছু বলতে চান কিনা, বিশেষ করে এই মামলাগুলোকে যেটা আপনি বলছেন যে রাজনৈতিক বিবেচনায় এগুচ্ছে এবং একটা সুবিধাজনক সময়ে এসে করা। তিনি বলেছেন যে 5 আগস্টের আগে এই মামলাগুলো ফাইল করার সুযোগ ছিল না, যদিও হেফাজত ইসলাম এই সময় এসে বিএনপি এবং এই প্রসিকিউশনকে ধন্যবাদ জানিয়েছে। এটা ঠিক যে 5ই আগস্ট আগে এটা মামলা করার সুযোগ ছিল না, বাট ঠিক আসলে আপনি রাইটলি ধরেছেন যে মামলাগুলো এত পরে করাতে এটা মানুষের প্রশ্নবিদ্ধ হবে কিনা, এবং আমার সহবক্তা ঠিক বলেছে যে এই ফৌজদারি কার্যবিধিতে তামাদি বলে কোনো কিছু নাই। বাট ফৌজদারি কার্যবিধিতে তামাদি না থাকলেও কোর্টের যে নর্মাল প্র্যাকটিসটা হচ্ছে যে এফআইআরটা যদি দেরিতে করা হয় তাহলে ধরে নেওয়া হয় যে কেউ বোধহয় ওই এফআইআরে কোনো কিছু নতুন কিছু ঢোকাইছে, যেটা আফটার থট আমরা বলি, যে ওই দিনে করা হয়নি, তাদের পরবর্তীতে বুঝে শুনে কাকে কাকে ফাঁসানো যায় তাদের নাম ঢোকা দিয়ে করেছে, তখন এটা কিন্তু বিচারালয়ে কোর্টে এটা কিন্তু দেখা হয় যে এটা কোনো আফটার থট কিনা। এটা একটা বড় গ্রাউন্ড কিন্তু ওই মামলাটাকে পরিচালনা করার, মানে সরকারের বিরুদ্ধে বা যারা প্রসিকিউশনের বিরুদ্ধে, সরকার না বলে প্রসিকিউশনের বিরুদ্ধে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন
এই হেফাজতে আন্দোলনটা হয়, তখন আমরাও কিন্তু সামনাসামনি দেখেছি এটা। আমাদের সামনাসামনি সে রাইটই বলেছে, ছোট, ছোট বাচ্চারা একদম সাদা, সাদা টুপি পরে লক্ষ, লক্ষ হাজার, হাজার বাচ্চা আমার বাসার সামনে দিয়ে যাচ্ছিল। এবং রাতে যে সাউন্ড গ্রেড হয়েছে তারও শব্দ আমরা পেয়েছি। সেই সময় অধিকার বলে একটা সংগঠন, যেটা আমাদের ওয়ান অফ দ্য পরিচালক বা কিছু একটা ছিল, যে আদিলুর রহমান শুভ্র, যে পরবর্তীতে উপদেষ্টা হয়েছিলেন, তিনি একটি রিপোর্ট করেছিলেন এই সম্পর্কে কিছু মৃত্যুর কথা নিয়ে। কিন্তু তারপরে তো কিছুটা তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। বাট এই মুহূর্তে এই সব জায়গাতে আসলে যদিও দেরি করাটা তামাদি হয় না, কিন্তু দেরি করাটা একটা কারণ হতে পারে। বাট এখানে আসলে আমরা দেরিতে সমস্ত কাগজপত্র তো আমাদের সামনে নাই। আমরা শুধু ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবুর সম্পর্কে থাকি এবং দীপু মনির সম্পর্কে থাকি। ফারজানা রূপার রিপোর্টের উপর ভিত্তি করে এমন যদি কোনো কিছু সোনারেস দেখানো হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে একটা রিপোর্টের ভিত্তিতে ওই খুনগুলা হয়েছে। খুনগুলো তো আগেই হয়েছে, তারপরে তিনি রিপোর্ট করছেন। রিপোর্ট তোমার পছন্দ হলো কি হলো না, সেটা আলাদা একটা আইন থাকতে পারে, বা প্রেস রিলেটেড যদি কোনো আইন থাকে, তিনি যদি তার কোনো কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে, তার জন্য তার সাংবাদিকতা চলে যেতে পারে। কিন্তু ওই খুনের সঙ্গে সম্পর্ক বা কোনো কিছুতে তাকে জড়ানো যাবে বলে আমি ব্যক্তিগতভাবে আমার মতামত নাই। বাট আদালত সবশেষে রাজনৈতিক যে বিষয়গুলো, প্রশ্নগুলো সামনে আসে, এরই মধ্যে আপনাকে বলেছি আমি যে হেফাজত ইসলাম তো এটার তারা এই মামলাটা করেছে। তারা বলছেন যে এই যেভাবে যে গতিতে এটি এগোচ্ছে তাতে তারা সন্তুষ্ট। চিফ প্রসিকিউটর এবং অন্যান্য সবার ক্ষেত্রে তিনি এই সন্তুষ্টি প্রকাশ করেছেন। একইভাবে এই মামলা নিয়ে নাহিদ ইসলাম জানেন যে এটা নিয়ে একটি বক্তব্য দিয়েছেন এই মাত্র কয়েকদিন আগে। তিনি বলেছেন বিএনপি সে সময় হেফাজত ইসলামের সঙ্গে থাকলেও তাদের ভূমিকা কিরকম ছিল এখন সেটি বিশ্লেষণের দাবি রাখে উল্লেখ করে তিনি বলেছেন যে দেশের জনগণের একটি বড় অংশ যখন বিপদগ্রস্ত, বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এবং আরো শক্তিশালী ভূমিকা রাখা। মাদ্রাসা আলেমের এবং মাদ্রাসা ছাত্রদের এবং আলেম ওলামা যারা ছিলেন তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছিল। বিএনপি এ সময় চুপ ছিল। এই সময় এসে বিএনপির বিরুদ্ধে এই বক্তব্যগুলো, মানে এটা আপনার কোনো ব্যাখ্যা আছে কিনা? আপনাকে একটু স্মরণ করে দেই যে ওই ঘটনার পর হেফাজত ইসলাম কিন্তু শেখ হাসিনার সঙ্গে মিলেমিশে গিয়েছিল এবং তাদের সঙ্গে অনেক বৈঠক আছে এবং শেষ পর্যন্ত তাদের শিক্ষা কার্যক্রমেও শেখ হাসিনা অনেক কন্ট্রিবিউট করছে, তাদের ইউনিভার্সিটিতে ঢোকার ব্যাপারে বা অন্যান্য প্রতিষ্ঠানে ঢোকার ব্যাপারে, যে যারা কাওমি মাদ্রাসা থেকে পাশ করে আসবে, অনেক ঘটনাই ঘটেছে। কিন্তু এখানে দেখার বিষয় আসলে এই মুহূর্তে ওটা না যে হেফাজত ইসলাম মামলা করছে, কিন্তু মেইন কথাটা হচ্ছে যখন শাহবাগে একটা আন্দোলন হয় কাদের মোল্লার ফাঁসির দাবিতে, সেটা যেমন যৌক্তিক ছিল বলে আমি কখনোই মনে করিনি যে বিচারের জন্য ফাঁসি চেয়ে আন্দোলন করতে হবে, যেটা আমি কখনোই মনে করি না। বিচারের গতিতে চলবে। একটা জায়গাতে দাঁড় করে রাস্তাকে জিম্মি করে তারা ফাঁসি চায়, শুধু ফাঁসি চাওয়ার তারা কি, যাবজ্জীবন তার চাওয়ার তারা কি? আইন অনুযায়ী প্রসিকিউশন এবং যারা ডিফেন্স আছে দুজন এক্সামিনেশন করে বিচার করবে বিচারক। কিন্তু বাইরে থেকে চাওয়াটা, এটা আমি মনে করি এক্সট্রা প্রেশার। ঠিক তেমনই যদি এখন হতে থাকে, তো তখনকার আমল এবং এখনকার আমলের মধ্যে পার্থক্য মানুষ খুঁজে পাবে হয়তো বা বিভিন্নভাবে প্রত্যেকটা লোকের মধ্যে। বাট আমি মনে করি না যে কোর্টের ব্যাপারে বাইরে থেকে এই ধরনের প্রেশার ক্রিয়েট করা বা কোনো কিছু বলা উচিত বা করার কোনো সুযোগ আছে, যাতে করে বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত না হয়। বুঝতে পারছি। আমি একটু আরেকটা প্রসঙ্গে আসতে চাই। আজকে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ আনা হয়েছিল। তার মধ্যে বেশ কয়েকটি উল্লেখ করে বলা হচ্ছে সাক্ষ্য প্রমাণ শেষ, এখন যে কোনো সময় রায় ঘোষণা করা হবে। এটি একটি বিষয় যেটা বলা হচ্ছে তিনি গুলির নির্দেশ দিয়েছিলেন। হাসানুল হক ইনু না হয় রাজনীতিবিদ ছিলেন, কিন্তু একই সাথে সাকিব আল হাসান তিনি অত্যন্ত পরিচিত এবং সেরা একজন খেলোয়াড়, ক্রিকেটার। তিনি বলেছেন আজকে সাক্ষাৎকার, আপনি জানেন যে কয়টা মামলা আছেন সেটাও তিনি জানেন না। তবে তিনি এক ধরনের নিরাপত্তা অবশ্যই চান, কারণ এখানে আসলে মব হতে পারে, সন্ত্রাসী হামলা হতে পারে, কত কিছুতে হতে পারে। এই বাস্তবতাটা আপনি আসলে দেখেন কিনা, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক বেশি প্রকট ছিল। আপনি এখনো সেই বাস্তবতা দেখেন কিনা এবং তার যে চাওয়াটা সেটা অযৌক্তিক মনে হচ্ছে কিনা? আমি এক লাইনে আপনার একটা জবাব দিই। এই জবাবটা অনেকের পছন্দ না হলেও জবাবটা এমন যে কোনো স্বৈরাচারী সরকার স্বৈরাচারী হতে না পারতো না যদি আইন দিয়ে ওই স্বৈরাচার কাউকে অন্যায়ভাবে আইন দিয়ে বেঁধে রাখতে পারত। অর্থাৎ আইনই ব্যবহার করা হয়েছে অন্যায়ভাবে মানুষকে বেআইনিভাবে শাসন করার জন্য। এই জিনিসটা মনে রাখতে হবে। এখন আমরা দুজন এখানে বসে আছি,
এখন আমরা দুজনে কিন্তু কথা বলতে চাই, এই মুহূর্তে হুম, লাইভ পৃথিবীতে সবাই দেখতেছে। এই মুহূর্তে কেউ যদি একটা করে মামলা করে যে অতটার সময় আমি ওনাকে দেখেছি, উনি এই অপরাধটা করিয়াছে, এবং সেই মামলা ফাইলও হবে, সেই মামলা রুজু বলে যেটাকে, ফাইল হবে, বিচার শুরু হবে, হুম, সাক্ষী আসবে। এইটি হচ্ছে সাকিব আল হাসানের বিরুদ্ধে হয়েছে। আমরা সবাই জানতাম সে দেশে ছিল না, হুম, পৃথিবী জানে সে দেশে ছিল না, হুম, তারপরেও তার বিরুদ্ধে এই মামলা হয়েছে। তো এই কালচারটা বন্ধ হওয়া, মানে হয়েছে কি, জাতিগতভাবে আমরা মনে করি যে বউ মারা ঠিক আছে, এমন একটা ব্যাপার স্যাপার, মিথ্যা মামলা ঠিক আছে, ওরা খারাপ করছে, ওদের বিরুদ্ধে আমরাও খারাপ করব। আগে বলেননি কেন, এখন কেন বলতেছেন? এই হুম। যে সাকিব আল হাসান আছে, তার সাকিব আল হাসান মামলাটা আসলে আমাদের দেশের একটা টেক্সট বুক এক্সাম্পল বলা যেতে পারে। সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা, একটি ঘটনার দিকে, অন্য কথা বাদ দেন, আপনি আমি হয়তো আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে সাকিব মামলা যে কারোর বিরুদ্ধে হতে পারে, কিন্তু তিনি মামলা লড়বেন। কিন্তু তিনি যে বিষয়গুলো সামনে এনেছেন, এটা হচ্ছে যে আমার বিরুদ্ধে মব হতে পারে, সন্ত্রাসী হামলা যে সমস্ত হতে পারে, আমি আসলে এক ধরনের নিরাপত্তা চাই। এবং উনি আরো একটা কথা বলেছেন, দেশের বাইরে যাওয়ার সুযোগ চান। কারণ দেশের বাইরে যেতে না পারলে যদি আটকে দেওয়া হয়, তাহলে তার অন্যান্য ক্ষতি হবে। এই বিষয়গুলো। এখানে আপনি আগে যে সেন্টেন্সটা বললেন যে যেকোনো লোকের বিরুদ্ধে মামলা হতে পারে, এর সঙ্গে আমি একমত না। যেকোনো আচ্ছা, মামলা হওয়াটাই তো খারাপ। আচ্ছা, বারবার এই যে এই মামলাগুলো হচ্ছে, এটাই তো আগে সবার আগে বন্ধ হইতে হবে। আচ্ছা। আর সাকিব আল হাসানের যে ভয়টা, আমি মনে করি যে সরকার বর্তমান যেহেতু একটা গণতান্ত্রিক সরকার, আমি বলতে রাজি আছি এটাকে, কারণ এটা ভোট হয়েছে, ভোটে কি হয়েছে ওরা তো অনেকের অনেক সবসময় ভোটের বিরুদ্ধে অভিযোগ থাকে, বাট আমি গণতান্ত্রিক সরকারকে করি, আমি বিশ্বাস করি সাকিব আল হাসান দেশে আসলে সরকার নিশ্চয়ই তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে, বাট গ্যারান্টি নাই। হুম, তার প্রমাণ হচ্ছে যে বিভিন্ন সময় এখন পর্যন্ত আমরা মবের বাইরে আসতে পারিনি। সবার আগে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, আমি আরো প্রায়ই বলি যে যখন এই মবগুলা সৃষ্টি হয়, অনেক সময় কোর্টের ভিতরে সৃষ্টি হয়, বিশেষ হুম, করে ডিস্ট্রিক্ট কোর্ট লেভেলে। কোর্টের ভিতরে হুম। জাজের সামনে পুলিশ বেষ্টিত হয়ে এক পক্ষ আর এক পক্ষ মারতেছে, কেউ অ্যারেস্ট হয় না, কোনো কিছু হয় না। এবং আজকালকার যুগে যে মবগুলো হচ্ছে, কিভাবে যেন সব লাইভে চলে আসতেছে টিভিতে হুম, এবং ফেসবুকে, ওই লোকগুলোর চেহারা পর্যন্ত দেখা যাচ্ছে। হুম। বাট আই ডোন্ট নো হোয়াই দে আর নট অ্যারেস্টিং দেম, হোয়াই দে আর নট ডুইং এনিথিং অ্যাবাউট দ্যাট। বাট এই জন্য মব ভয়টা আসলে আমাদের, যখন কাউকে আক্রমণ করেনি মব, ততক্ষণ পর্যন্ত আপনি সেফ, বাট করলে তো কিছুই করার থাকবে না। আপনার মনে থাকার কথা, সাংবাদিক আনিস আলমগীর কে ডেকে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল। পরবর্তী তাকে আটকে দেওয়া হয়। আ আজকে তার একটা জামিন আদেশ হয়েছে এবং এটি স্থায়ী জামিন আদেশ। যে আদেশের বলে তিনি দেশের বাইরেও যেতে এটা পারবেন। যেতে পারবেন। এই যে এই সময় এই বিষয়টি অনেক সামনে এসেছিল যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, যেটাকে হয়রানিমূলক মামলা বলা হয় বা রাজনৈতিক মামলা, যে ভাষায় বলেন। বিশেষ করে হয়রানি যেটা। এইটার আ সম্ভাবনা এখনো আছে কিনা? যেটি ফারজানা রূপার আলোচনা দিয়ে আমরা শুরু করেছিলাম এবং আরো অনেকের বিরুদ্ধে বাংলাদেশে অনেক সাংবাদিক এই মুহূর্তে আছেন। বিভিন্ন পেশাজীবী, খেলোয়াড়, সাংবাদিক, শিল্পী, লেখক। তাদের ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে এই হয়রানিগুলো কাউকে কোন দলে সম্পৃক্ত করে, এটা নিয়ে আপনি কোন মন্তব্য করবেন কিনা? অবশ্যই করব। আনিস সাহেবকে যখন অ্যারেস্ট করা হয়, সেই সময় কিন্তু অভিযোগ আনা হয় আরো ২-৩ জনকার এগেইনস্ট। তাদের কাউকে বোধহয় অ্যারেস্ট করা হয়নি। একজনকে বোধহয় করা হয়েছিল, পরবর্তী তাকে দেশ থেকে দেশের বাইরে যেতে দিয়েছে। আমি ঠিক এক্সাক্টলি মনে নাই যে ওই যে একজন নায়িকা ছিল, উনি কি এই মামলায় বোধহয় উনি না। তবে আনিস সাহেবের বিরুদ্ধে যে হুম, অভিযোগটা পরবর্তীতে ওনাকে অ্যারেস্ট করার পর কয়েকদিন, কিছুক্ষণ সময়ের পর পরবর্তী আরেকজন একটা একটা কে মামলা মামলা রুজু করে, পরবর্তীতে দুদকেও একটা বোধহয় মামলা হয়। জি। তো আমি মনে করি যে এটা প্রতিটা সরকারই এই ঘটনা ঘটাইছে। আমি মনে করি না যে শুধু ত অন্তর্বর্তীকালীন সরকার করছে। বাট যে কারণে এতদিন তারা বলতেছিল যে সাংবাদিকদের মুখের ভাষা কেড়ে নেওয়ার জন্য একটা আইসিটি, অন্য একটা কি যেন এক্সাক্ট নামটা আমার মনে নেই, তথ্য মানে যেটা আওয়ামী লীগ সরকার একটা আইন করেছিল জি। যে যাতে করে সাংবাদিকদেরকে ধরা যায়। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সেই আইনটাকে কিছুটা অ্যামেন্ডমেন্টও করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকদের যদি কথা বলার কারণেই অ্যারেস্ট হতে হয়, তো সাংবাদিকরা ফ্রি প্রেস থাকবে কিভাবে? এটা আমি মনে করি না যে কেন যে তারা করে, বেশিরভাগ সরকারি কেন এটা করে? আমি ঠিক তাও জানি না। আমি এর পক্ষে না, এবং খুব যে বেনিফিট আনে তাও না। আপনি বোধহয় মনে আছে ইন্টারন্যাশনাল যে আমাদের আন্তর্জাতিক মান সম্পন্ন যে ফটোগ্রাফার, যিনি প্রায় বিভিন্ন আ গাজা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তিনি, জি, তাকে দেখা শহীদুল যায়, আলম। শহীদুল আলম সাহেব। উনার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে একটি মামলা করেছিল। একটা ছবি ছাপাইলে, একটা কথা বললে এই ধরনের, এবং I do not subscribe this kind of attitude of any government that যে সাংবাদিক একটা কথা বললো, একটা ছবি তুললো, তাকে একটা আন্তর্জাতিক আইনে ধরিয়ে দিল। আমার কথা হচ্ছে যে কোন সরকারটা আছে
যে অন্যায় করছে না, বা কোন সরকারটা আছে যে ন্যায়ভাবে দেশ পরিচালনা করছে, বা কোন কিছু হচ্ছে যে অবিচার হচ্ছে না। একটা লোক একটা কথা বললে কি যায় আসে, আর অকারণে এদেরকে হ্যারাস করে এবং অত্যাচার করার আমি মনে করি যে ঠিক না। সবশেষ আমি আবার একটু ওই জায়গায় ফিরতে চাই। হেফাজতে ইসলামের যে বক্তব্য এবং চিফ প্রসিকিউটরের যে বক্তব্য, যেটি ফারজানার উপর রিপোর্টকে ধরে করা হয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে একটু এই ধরনের কোনো আশঙ্কা আবার তৈরি হয় কিনা যে সাংবাদিকতা রিপোর্ট করলে সেইটি কারণে তাদেরকে গ্রেপ্তার হতে হবে। আমি একটু পারসেপশন এর কথা বলছি যে অন্য কেউ এরকম বড় কোনো হত্যার কোনো ঘটনা নিয়ে আর রিপোর্ট করতে গেলে তখন এই বিষয়গুলো তার মধ্যে আসবে কিনা সাইকোলজিক্যালি। ভয় তো অবশ্যই হ্যাঁ, আসবে। এক এখানে ধরনের ভয়। জি। ফারজানা রূপা সম্পর্কে আমি আবারও বলি, হয়েছে কি, সে যে কোনো ভাবে হোক না কেন, তার কথায় বার্তায় সাংবাদিকতায় মানুষ তাকে, একটা বিশাল অংশের লোক তাকে অপছন্দ করে। আমি অপছন্দ করে বলে কারোর বিরুদ্ধে মামলা করে দিলাম, সেটার পক্ষে আমি না। আমি মনে করি ওই অপছন্দ করার যদি কোনো আইন থাকতো যে অপছন্দ করছে, সেটা এই আইনে তাকে আমি ধরতে পারি, যদি সঠিক আইনে বিচার করা হতো আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু যখন আমরা জানি যে না, ও কোনো আইনে তাকে ধরা যাচ্ছে না, তাকে ছেড়ে দিতে হবে। যদি তা না হয়, তা আইনের শাসন তো প্রতিষ্ঠা হচ্ছে না। আইনের শাসন, রুল অফ ল, প্রতিদিন আমরা বলতেছি যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করব, শুধু মুখেই থেকে গেছে। আমি আগেই যেটা বললাম যে আইনে এখানে শাসন না, অপশাসনের হাতিয়ার হিসাবে প্রতিটা মানে ইয়া সরকার, যেগুলোকে বলা হয় আমরা যে যাদেরকে আমরা ফেসিস্ট বলি বা স্বৈরাচারী সরকার, বাংলা শব্দটা হচ্ছে স্বৈরাচার, যদিও বাঙালি এখন এই শব্দটা ইউজ করে ফেসিস্ট সবকিছুতে। আসলে এর ফেসিস্টের ডেফিনেশনটা যদি জানতো তাহলে সব জায়গায় ব্যবহার করতো না, সবাইকে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। বাট আমি ফেসিস্ট সরকার না বলে আমি স্বৈরাচারী সরকার বলি। কোন সরকারি স্বৈরাচারী হতে পারতো না যদি আইনকে অপব্যবহার করার সুযোগ তারা না পেত। আগেকার দিনে যখন রাজাবাচ্চারা ছিল, তখন ধর্ম দিয়ে, বিশেষ করে ইউরোপে ধর্ম দিয়ে একটা চার্চ বানাতো, চার্চের মাধ্যমে দেশ শাসন করত। আর এখন দেখা যাচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টে আইনকে অপব্যবহার করে স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করা হয়। যদি আইনটিকে সঠিকভাবে ব্যবহার করা হতো, আমি একটা অন্যায় করেছি, এই অন্যায়ের আমার এই অপরাধ, আমাকে ওই অপরাধের শাস্তি দাও না কেন। অন্য একটা অপরাধের যেটাতে আমি কখনোই করিনি, সেটাতে আমাকে জড়িয়ে আটকিয়ে রাখার দরটা কি? 1667A যেটাতে শোন অ্যারেস্ট করা হচ্ছে, এটা মাত্র 2025 সালে আসলো। এটা কিন্তু আগে ছিল না। শোন অ্যারেস্টে কোনো আইনেই ছিল না। তখন পরবর্তীতে একটা দেখালো। বাট শোন অ্যারেস্ট প্রয়োজন হয় কখন? মনে করেন আপনি ডাকাতি মামলায় ধরা পড়ছেন একটা, দেখা গেল যে আপনি আরো 3টা ডাকাতি করছেন, তারও খবর আছে, তখন ইউ ক্যান অ্যাড যে ওই লোকটাকে বারবার ওই। বাট একটা লোককে অ্যারেস্ট করে প্রতিদিন যখন সে গেট থেকে বের হয়ে যায়, ধরে অ্যারেস্ট করে দেওয়া, এটা আসলে মানবাধিকার লঙ্ঘন শুধু না, সকল আইন। আমরা একেবারে আলোচনা শেষ প্রান্তে। আমার শেষ প্রশ্ন এটি, এই বিষয়টি একটু জানতে চাই, সেটি হচ্ছে ওভারঅল সবসময় রাজনৈতিক বিবেচনায় বড় মামলা, বড় ছোট যদিও আমার কাছে মনে হয় না, তারপরেও একটা অনেক সময় বলা হয় যে এটি বড় মামলা, ছোট মামলা, এইভাবে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। গুরুত্বপূর্ণ মামলাগুলোর ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাটা এভাবে কাজ করে কিনা, এবং এটা আসলে অ্যাভয়েড করা কিভাবে সম্ভব? যখন একটি দল ক্ষমতায় থাকে বা ক্ষমতার অংশ থাকে, তখন তারা তাদের চাওয়া যে মামলাগুলো, সেই মামলাগুলো সামনে আসে এবং সেগুলোর বিচার হয়। আসলে সবসময় বিচার যে কোনো মামলারই করা যেতে পারে। এই পরিস্থিতিটা কিভাবে করা যেতে পারে? আপনি আইনের মানুষ, আইনজীবী, এবং পুরো পরিস্থিতি আপনি পর্যবেক্ষণ করেন, সেখান থেকে আপনার পরামর্শ। আপনি সাংবাদিক হিসাবে আইনজীবীর পাশাপাশি আপনি আরো অনেক বেশি খবর রাখেন। আপনি দেখেন যখন 111 এর পর শেখ হাসিনা এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হলো, শেখ হাসিনা ক্ষমতায় আসলে ওনার সবগুলো মামলা উঠায় নেওয়া হলো, খালেদা জিয়ার মামলা চলে যে এই টেবিল ট্রাস্টে তাকে শাস্তি দেওয়া হলো এবং শাস্তি ডাবল করে দেওয়া হলো। ঠিক একই অবস্থায় এখন দেখবেন যে অনেক মামলা আছে যে মামলাগুলা পরবর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় করা হচ্ছে। আমি বলছি না যে কোন একটা পার্টিকুলার সরকার করছে, প্রত্যেকটা সরকার করতেছে। এটার কোনো উদাহরণ দিয়ে আমি শেষ করতে পারবো না, লিস্ট অনেক লম্বা, অনেক অনেক লম্বা। যে এক সময় দেখা যেতে যে মানুষ হার্ট ফেল করে মারা যাচ্ছে, সবাই জানে যে হার্ট ফেল করে মারা যাবে। সবচেয়ে দুঃখজনক বিষয়টা জানেন, আপনি, আমি, বাদী, বিবাদী, জাজ, প্রসিকিউশন সবাই জানে মামলাটা মিথ্যা, তবু চলতেছে। এই জায়গাটাতেই আমাদের বিবেক কাজ করছে না। বিবেক কাজ করে লাভ নাই। কিছু কিছু লোক এখান থেকে সামান্যতম হিংসার প্রতি বশীভূত হয়ে বা কিছু ফায়দা লোটার জন্য গোটা জাতিটাকে, দুই একটা লোকের বোকামির কারণে আমরা সাফার করছি। এর কোনো প্রয়োজন ছিল না। যে কোনো লোককে আইনের মাধ্যমে আনে, আইন দ্বারাই ব্যবস্থা করা হোক। আইনের বাইরে কেন হ্যারাস করা হবে? আজকে আমি হব, কালকে আপনি হবেন। সবাই ভাবছিল যে
আওয়ামী লীগ আমলে যে ওরা কোনোদিনও ক্ষমতা থেকে যাবে না, ওটা হুম। সত্য হয়নি। এখন অনেকে ভাবতেছে ওরা আর কখনো ফিরবে না, এটাও সত্য না। আমাদের আসলে যখন আমরা ক্ষমতায় তখন এক ধরনের আচরণ করি, যখন যখন আমরা বাইরে ক্ষমতা তখন। থাকি তখন এক ধরনের আচরণ করি এবং জনগণও তা মেনে নেয়। অনেক ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার মকসুদুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে ধন্যবাদ দিই আমার একই সাথে শোনার জন্য। দর্শককে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আরো একজন অনলাইনে যুক্ত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন। তাকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আজকের বার্তা কক্ষ। আপনারা এই আয়োজন প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন আমাদের বিশ্লেষণ। প্রথম আলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।